2000 ছাড়িয়েছে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুর সংখ্যা। কড়া অবস্থানে খামেনি সরকার। মার্কিন হামলা ঠেকাতে পারবে কি তেহরান? ইরানে হামলা চালাবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না আমেরিকা, দাবি ব্রিটিশ সংবাদপত্রের। ইরানে আঘাতের ঝুঁকি কতটা? বাংলাদেশ ও চীনের উপর নজর রাখতে বঙ্গোপসাগরে ভারতের নৌঘাঁটি। দুই প্রতিবেশীকে নাজেহাল করতে এটি কি দিল্লির নয়া চাল? ইরানে চলমান সরকার বিরোধী তীব্র রক্তক্ষয়ী বিক্ষোভে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা। তবে এই সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালালে যে কোনো পদক্ষেপ নিতে তেহরান প্রস্তুত আছে বলে আবারও সতর্ক করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার বেশ কয়েকজন আন্দোলনকারীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চলমান বিক্ষোভ দমাতে সরাসরি গুলি করা সহ কঠোর পদক্ষেপ নিয়েছে খামেনি সরকার। এমনকি বিক্ষোভকারীদের উপর এলোপাতাড়ি গুলিও চালিয়েছে ইরানের নিরাপত্তা কর্মীরা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বহু বিক্ষোভকারীর। তবে ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য পাওয়া কঠিন হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের নিহতের সংখ্যা 2000-এর বেশি হতে পারে। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর দাবি, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর থেকে ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বহু সদস্যকে আটক করেছে তারা। একই সাথে শহরের বিভিন্ন জায়গায় লুকোনো মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে ইরানের গোয়েন্দা বাহিনী। ইরানের এই রক্তাক্ত পরিস্থিতিতে দেশটির উপর যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তেহরান পাল্টা জবাব দেয়া সহ সব ধরনের পদক্ষেপের জন্য প্রস্তুত আছে বলে আবারও হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালে তার কড়া জবাব দিতে এমনকি যুদ্ধের জন্য প্রস্তুত খামেনি সরকার। তবে একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে ইরান আলোচনায় বসতেও রাজি আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানে কি সামরিক হামলা চালাবে আমেরিকা তা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না ট্রাম্প প্রশাসন। উপদেষ্টা ও মিত্রদের পরস্পর বিরোধী পরামর্শে ব্যাপক সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বিক্ষোভকারীদের নিরাপত্তা, ঘনবসতিপূর্ণ তেহরানে হামলার ঝুঁকি এবং সম্ভাব্য আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে ট্রাম্পের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে ইরানে সামরিক হস্তক্ষেপের অঙ্কটা। শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবে আমেরিকা? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে যেন এক কঠিন ধাঁধার সামনে এসে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে গভীর দোলাচল চলছে তার পরামর্শদাতা ও মিত্রদের মধ্যে। কেউ বলছেন অবিলম্বে কড়া পদক্ষেপ নিয়ে ইরানে হামলা চালানো উচিত, অন্যরা সতর্ক করে বলছেন এমন সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্য গার্ডিয়ানের বিশেষ এক প্রতিবেদনে এই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। ট্রাম্পের উপদেষ্টাদের কেউ কেউ যুক্তি দিচ্ছেন, এখন হামলা করলে ইরান সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র করার ধোঁয়া তুলবে এবং কঠোরভাবে বিক্ষোভ দমনকে বৈধতা দেবে। অন্যরা বলছেন, ট্রাম্প বারবার বিক্ষোভকারীদের সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তা রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া ইরানের সাবেক শাহর ছেলে রেজা পাহলভিও ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন। বিশ্লেষকদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কাছে ইরানে হস্তক্ষেপ বিষয়ে স্পষ্ট পরিকল্পনা নেই। মার্কিন সামরিক বাহিনীরও তেমন বড় কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। এছাড়া মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো, বিশেষ করে কাতার, ট্রাম্পকে আপাতত শান্ত থাকার পরামর্শ দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের সামনে ইরান ইস্যুতে বিভিন্ন বিকল্প রাখা হয়েছে, তবে তিনি কোন পথে এগোবেন সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, তেহরানের ঘনবসতিপূর্ণ পরিবেশে বিমান হামলা চালানো অত্যন্ত জটিল। শহরটিতে প্রায় 1,20,00,000 মানুষ বসবাস করে। গত জুনের হামলায় বেসামরিক প্রাণহানি ছিল অনেক বেশি। অন্যদিকে বর্তমানে ইরান সরকারের উচ্চপদস্থ নেতা, বিপ্লবী গার্ডের বড় কর্মকর্তা বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশানা করা অনেক কঠিন, কারণ তারা নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্ত করেছে। তবে দক্ষিণ তেহরানে বিপ্লবী গার্ড বাহিনীর কিছু ঘাঁটি ও পুলিশের ব্যারাকে হামলার সুযোগ তুলনামূলক বেশি। বিশ্লেষকরা সতর্ক করছেন, এখন ইরানে যুক্তরাষ্ট্রের হামলা উল্টো ফলও দিতে পারে। বিদেশি হস্তক্ষেপ ইরান সরকারের অভ্যন্তরীণ বিভেদ মুছে দিয়ে তাদের নতুন করে ঐক্যবদ্ধ করে তুলতে পারে। গত জুনেও যখন ইসরায়েলি মার্কিন হামলা হয়, তখন সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে জাতীয়তাবোধ জেগে উঠেছিল।
কোনো বিশেষজ্ঞ বলছেন ট্রাম্প প্রশাসন ইউক্রেন, গাজা বা ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে, ফলে ইরানের ক্ষেত্রে শান্তি ফেরাতে পারবে সে আশা করা মুশকিল। ব্রিটিশ সাবেক রাষ্ট্রদূত রব ম্যাকায়ারও সতর্ক করে বলেছেন, মার্কিন পদক্ষেপ হয়তো প্রত্যাশা মতো কাজ করবে না। তার মতে ট্রাম্পের কথা ও কাজের মধ্যে একটা বড় ফাঁক তৈরি হতে যাচ্ছে। ইরান সরকার মানুষকে বোঝাতে চাইছে বিদেশিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরই মাঝে টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন, বাইরের শত্রুরা দাঙ্গাবাজদের উস্কে দিচ্ছে। ৮০% বিক্ষোভকারীর অভাব অভিযোগ সঠিক থাকলেও যারা মসজিদ বা দোকানে আগুন দিচ্ছে তারা সন্ত্রাসী। যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে নতজানু করতে চায়। পেজেশকিয়ান দেশবাসীকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এর ইতিবাচক ফলও দেখা যাচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের হাতে এখন ইরানে হস্তক্ষেপের সুনির্দিষ্ট এবং ফলপ্রসূ সমীকরণ নেই। একদিকে বিশ্ব রাজনীতির চাপ, অন্যদিকে ভেতরের দ্বিধা। এই অচল পরিস্থিতি তাকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল সহ অনেক পক্ষ বড়সড় হামলা চাইলেও যুক্তরাষ্ট্রের সঠিক কৌশল এখনো অনির্ধারিত। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বিক্ষোভকারীদের পাশাপাশি ইরানের রাজপথ দখল করেছে দেশটির সরকার সমর্থকরাও। রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে সরকারপন্থী লাখো নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করেছে। বিশাল এই সরকারপন্থী সমাবেশে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্ট। ইরানের রাজপথ যখন টালমাটাল বিদ্রোহের স্লোগানে, ঠিক তখনই দৃশ্যপটে এক অভাবনীয় মোড়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যখন ইরানের পতনের ক্ষণ গুনছিল, ঠিক সেই মুহূর্তে খামেনির এক ডাকে পাল্টে গেল সব হিসাব। বিশাল জনসমুদ্র যেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালো ইসলামী বিপ্লবের রক্ষায়। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে সরকারপন্থী লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও সমাবেশ করেছে। 12 জানুয়ারি স্থানীয় সময় দুপুর 2টা থেকে তেহরান সহ অধিকাংশ প্রদেশে সমাবেশ শুরু হয়। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সমাবেশ থেকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে রাজধানীর এনকেলাব স্কোয়ারের দিকে জনস্রোত এগিয়ে যেতে দেখা যায়। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আমেরিকার মৃত্যু ও ইসরায়েলের মৃত্যু স্লোগান দেন। পাশাপাশি অনেককে আল্লাহর শত্রুদের মৃত্যু হোক বলেও স্লোগান দিতে শোনা যায়। এই কর্মসূচিকে জাতীয় প্রতিরোধ মিছিল হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। বিশাল এই সরকারপন্থী সমাবেশে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ানকে মিছিলরত মানুষের সঙ্গে হাঁটতে এবং জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। টানা সহিংস বিক্ষোভ ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজিত এই বিক্ষোভকে সংকট কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্র যেসব আলোচনার কথা বলে তার সবই আসলে প্রতারণা। তারা কেবল ইরানকে অনিরাপদ এবং বিভক্ত করতে চায়, ঠিক যেমনটি তারা সিরিয়া এবং ইরাকে করেছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ জুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই মিছিল ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। তার মতে দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বিদেশি শত্রুরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু সরকারপন্থী এই মিছিল সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, সরকারপন্থী এই মিছিল ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর জন্য রাজনৈতিক ঢাল হয়ে দাঁড়িয়েছে। টানা বিক্ষোভ চলতে থাকলে অনেক সময় পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যেও দ্বিধা বা ক্লান্তি তৈরি হতে পারে। যখন রাস্তায় লাখ লাখ মানুষ সরকারের সমর্থনে নামে, তখন নিরাপত্তা বাহিনী মনে করে তাদের পেছনে জনগণের সমর্থন আছে। এটি তাদের কঠোরভাবে বিক্ষোভ দমনে মানসিকভাবে উৎসাহিত করে। যুক্তরাষ্ট্রের অনেক নীতি নির্ধারক বিশ্বাস করেন যে ইরানের সরকার জনবিচ্ছিন্ন এবং প্রবল চাপের মুখে এটি ভেঙে পড়তে বাধ্য। ফলে এই সরকারপন্থী জনস্রোত কেবল একটি মিছিল নয়, বরং পশ্চিমাদের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ধাক্কা। ইরানের দেয়ালে যখন ভাঙনের সুর শোনা যাচ্ছিল, ঠিক তখনই রাজপথের এই বিশাল উপস্থিতি সেই ফাটলগুলোকেই যেন সাময়িকভাবে হলেও ঢেকে দিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ইরানের সাথে ব্যবসা বাণিজ্য করলে 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় চাপের মুখে পড়েছে চীন, তুরস্ক, ইউএই ও ইরাক সহ ইরানের ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদাররা। ফলে ইরান ইস্যুকে ঘিরে আবারও মন্দার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। কি করবে চীন, তুরস্ক সহ ইরানের বাণিজ্য অংশীদাররা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক থাকা যে কোনো দেশকে এখন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের উপর 25% শুল্ক দিতে হবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর এবং চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে বাণিজ্য করলেই 25% শুল্ক, কোনো ধরনের ছাড় নেই। বিশ্লেষকদের মতে এই ঘোষণা শুধু ইরানকে ঘিরেই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও বড় পরিবর্তন আনতে পারে। অর্থনৈতিক তথ্য ভান্ডার ট্রেডিং ইকোনমিক্স বলছে, চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক এই 4 দেশই ইরানের প্রধান বাণিজ্য অংশীদার। ফলে নতুন শুল্ক নীতির অভিঘাত সরাসরি পড়তে পারে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথে। এরই মধ্যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। 11 জানুয়ারি দেওয়া সেই হুমকির পরদিনই এলো নতুন শুল্ক আরোপের ঘোষণা। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানকে ঠেকাতে যে কোনো বিকল্প, এমনকি বিমান হামলাও আলোচনায় রয়েছে। দুই পক্ষের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন সামরিক ও অর্থনৈতিক দুই ফ্রন্টেই সমান্তরালভাবে বাড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, বিক্ষোভের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলছেন, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সংলাপের দরজাও খোলা রেখেছে তেহরান। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের নতুন চাপ বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন এক অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর জন্য এখন বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে তারা ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে নাকি নতুন এক অর্থনৈতিক সংঘাতের ঝুঁকি নেবে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। বাংলাদেশ ও চীনের সামুদ্রিক কার্যক্রমের উপর নজরদারি আরও জোরালো করতে বঙ্গোপসাগরে নতুন সামরিক তৎপরতা শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি, যেখানে থাকবে যুদ্ধজাহাজ সহ আধুনিক অস্ত্র। দুই প্রতিবেশীকে ঘায়েল করতে এটি কি ভারতের নতুন কোনো ষড়যন্ত্র? হিজল জোবারের আরেকটি ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। এবার পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশের এবং চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষা এবং বঙ্গোপসাগরে ভারতের উপস্থিতি শক্তিশালী করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই নৌঘাঁটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার নয়, এটি একটি ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে, যেখানে ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। প্রাথমিকভাবে আনুমানিক 100 জন কর্মকর্তা ও নাবিক এই ঘাঁটিতে দায়িত্ব পালন করবেন। এখানে বড় অস্ত্র ও প্রযুক্তি স্বল্প মাত্রায় থাকলেও নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতো পর্যাপ্ত সক্ষমতা থাকবে। নৌবাহিনী ইতোমধ্যে ঘাঁটি তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে। পরিকল্পনায় আছে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট স্থাপন। সেগুলোকে CRN-91 গান এবং নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতা দেয়া হবে, যা আঘাত হানা এবং নজরদারি সক্ষমতা জোরদার করবে। খুব শীঘ্রই জেটি নির্মাণ শুরু হবে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই নৌঘাঁটির জন্য বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্সকেও ব্যবহার করা হবে, যাতে দ্রুত কার্যক্রম শুরু করা সম্ভব হয়। প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট জেটি এবং তীরভিত্তিক সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। হলদিয়া কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এবং বঙ্গোপসাগরের প্রান্তে অবস্থিত, যা অবস্থানগত দিক থেকে অত্যন্ত কৌশলগত।
বিশেষজ্ঞদের মতে উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল চীনের পিপলস লিবারেশন আর্মির নেভির ক্রমবর্ধমান চলাচল, সমুদ্রপথে অনুপ্রবেশের উদ্বেগ এবং বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের সমস্যা। নৌঘাঁটিটি বঙ্গোপসাগরের নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভারতের ভূমিকা শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ। এখনো এই ঘাঁটির নাম নির্ধারিত হয়নি, তবে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। ছোট আকারের হলেও হলদিয়ার নৌঘাঁটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে প্রভাব ফেলবে এবং সমুদ্রপথে ভারতের নিয়ন্ত্রণ ও উপস্থিতি দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গ্রিনল্যান্ডের মালিকানা আদায়ের জন্য আলোচনাকে অগ্রাধিকারে রাখা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে গ্রিনল্যান্ডকে ঘোষণার প্রস্তাব পেশ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড দখল নিতে ট্রাম্প অজুহাত হিসেবে নিরাপত্তা ও কৌশলগত কারণকে সামনে ঠেলে দেওয়ায় নেটোর সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে গেছে এই সামরিক জোটের সদস্য যুক্তরাষ্ট্র। আরেক সদস্য ডেনমার্কের অনুরোধে সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে প্রস্তুতি নিতে শুরু করেছে নেটো। এমন অবস্থায় হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কবজায় নিতে অনেকগুলো বিকল্প প্রস্তাব ট্রাম্পের সামনে পেশ করা হয়েছে। আলোচনাকে অগ্রাধিকারে রেখে সার্বিক বিকল্প নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লেভিট জানিয়েছেন, গ্রিনল্যান্ড ঘিরে চীন, রাশিয়ার মতো শত্রু রাষ্ট্রের অপতৎপরতা মোকাবেলার গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করছেন ট্রাম্প। এমন থমথমে অবস্থায় ট্রাম্পের অভিলাষকে আইনি প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টায় নেমেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। গ্রিনল্যান্ড অ্যানেক্সেশন অ্যান্ড স্টেটহুড অ্যাক্ট নামে বিল পেশ করেছেন তিনি। কংগ্রেসম্যান ফাইন আশা করছেন, এই বিলের উপর ভর করে গ্রিনল্যান্ড দখলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন ট্রাম্প। চাঁদ, মঙ্গল কিংবা সূর্য, মহাকাশ সম্পর্কে মানুষের জানার পরিধি আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। তবে মানুষ যতই জানছে ততই তার সামনে আসছে আরো গভীর সব প্রশ্ন। বিজ্ঞানীরা বলছেন, মহাবিশ্বের মাত্র 5% সম্পর্কে নিশ্চিতভাবে জানে পৃথিবীবাসী। বাকি 95%ই এখনো রহস্যে ঘেরা। ডার্ক ম্যাটার থেকে শুরু করে ডার্ক এনার্জি অথবা ব্ল্যাক হোলের ভেতরের অজানা জগৎ, এসবই আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্ন। মহাবিশ্বের এমনই 5টি অমীমাংসিত রহস্য নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। চাঁদ, মঙ্গল গ্রহ, সূর্য কিংবা দৃষ্টিসীমানার বাইরের গ্রহ নক্ষত্র, মহাবিশ্বের অনেক রহস্যই মানুষ সমাধান করতে পেরেছে, কিন্তু অমীমাংসিত রহস্যের সংখ্যাটাই বেশি। প্রতিটি নতুন আবিষ্কার নতুন প্রশ্ন তোলে। বিজ্ঞানীরা যেসব রহস্য এখনও সমাধান করতে পারেননি, তার মধ্যে চাঞ্চল্যকর 5টি রহস্যই তুলে ধরা হচ্ছে। বিজ্ঞানীরা এমন এক বস্তু চিহ্নিত করেছেন যাকে ডার্ক ম্যাটার বা বাংলায় অন্ধকার পদার্থ বলা হয়। এটি সরাসরি দেখা যায় না, কোনো আলো, রেডিও বা এক্স-রে তরঙ্গই এটিকে শনাক্ত করতে পারে না। তবুও গবেষকরা এর উপস্থিতি নির্ধারণ করতে পেরেছেন গ্যালাক্সি ও তারার গতিবিধি দেখে। অন্ধকার পদার্থ মহাবিশ্বের মোট ভরের প্রায় 27% গঠন করে বলে ধারণা করা হয়, তবে এর প্রকৃতি এখনও রহস্যময়। বিবিসি সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এর উৎপত্তি ও গঠন এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। 1990-এর দশক থেকে জানা গেছে, মহাবিশ্ব কেবল প্রসারিতই হচ্ছে না, বরং এর প্রসারণের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কোনো এক রহস্যময় শক্তি মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে, আর এই রহস্যময় শক্তি ডার্ক এনার্জি বা বাংলায় অন্ধকার শক্তি নামে পরিচিত। এটি মহাবিশ্বের প্রায় 68% অংশ দখল করে আছে। কেন এবং কিভাবে এটি মহাবিশ্বকে দ্রুত বিস্তার করতে সাহায্য করছে তা এখনও অজানা। লাইফ সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই শক্তি আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে কাজ করে। ফাস্ট রেডিও বার্স্ট বা এফআরবি হল মহাবিশ্বের গভীর থেকে আসা অত্যন্ত শক্তিশালী কিন্তু স্বল্প সময়ের রেডিও সিগন্যাল। কোনো এফআরবি বারবার ঘটতে দেখা গেছে, আবার কোনোটা একবারই ঘটে। এর উৎস এখনও স্পষ্ট নয়। সম্ভাব্য উৎস হিসেবে বিজ্ঞানীরা নিউট্রন স্টার, ম্যাগনেটার, এমনকি ব্ল্যাক হোল বিবেচনা করছেন। সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকেতগুলো মহাবিশ্বের গ্যাস ও ধুলোর বিস্তার বুঝতে সাহায্য করছে। আমরা জানি মহাবিশ্বের নির্ধারিত পরিমাণ সাধারণ পদার্থ যেমন প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন আছে, তবে তার অর্ধেকই আমরা খুঁজে পাই না। এটি বহু বছর ধরে রহস্য ছিল। space.com-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এটি মূলত গ্যালাক্সির বাইরে ইন্টারগ্যালাকটিক স্পেসে কম ঘনত্বে ছড়িয়ে রয়েছে।
কিন্তু এই নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য গবেষকদের কাছে নেই। ব্ল্যাক হোল এমন একটি বস্তু যার মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে ভেতর থেকে আলো বের হতে পারে না। আমরা কেবল তার প্রান্ত বা ইভেন্ট হরাইজন দেখতে পারি, কিন্তু ব্ল্যাক হোলের ভেতরের অংশের প্রকৃতি এখনও অজানা। নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন ব্ল্যাক হোলের ভেতরে এক নতুন জগৎ থাকতে পারে যা আমাদের প্রচলিত প্রাকৃতিক নিয়মকানুনের একেবারেই বাইরে। মহাবিশ্বের রহস্য এখনও অগণিত। গবেষকদের মতে আমরা মহাবিশ্বের মাত্র 5% নিশ্চিতভাবে জানি, আর বাকি 95% এখনও রহস্যময়। এই অজানা বিষয়গুলোই বিজ্ঞানীদের নতুন প্রশ্নের দিকে ঠেলে দেয় এবং মহাবিশ্বের গভীর রহস্য আবিষ্কারের জন্য গবেষণা অব্যাহত রাখার সুযোগ তৈরি করে। ইমরান মাহমুদ,